ক্যাশ আউট চার্জের টাকাটা কে বা কারা পায়? আমি নিয়মিত রকেট, বিকাশ, নগদ ইউজ করি। অনলাইনে কেনাকাটা, খাবার অর্ডার, বাস ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে পরিবারকে টাকা পাঠানো সবকিছুতেই আমি নিজেও চাই ক্যাশ আউট খরচ কমুক, কিন্তু চাইলেও কেন কমানো যাচ্ছে না সেটা নিয়ে কিছুদিন ঘাটাঘাটি আর পড়াশোনা করছিলাম। একটা জিনিস খেয়াল করুন, ক্যাশ আউট করলে মূল টাকাটা তো আপনি নিজেই হাতে পান, কেটে নেওয়া হয় শুধু চার্জটুকু। তাহলে প্রশ্ন হলো, এই চার্জের টাকাটা কে বা কারা পায়? কেনই বা এই চার্জটা এত বেশি মনে হয়? সেটা নিয়ে আজকের ভিডিও। তবে চার্জের হিসেবে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর জানা দরকার। এই দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসলো কেন? প্রায় 20 কোটি মানুষের এই দেশে গত 54 বছরে একের পর এক ব্যাংক এসেছে। বর্তমানে প্রায় 65টা ব্যাংক, সারা দেশে প্রায় 11,000 শাখা। অথচ এই 54 বছরে এত ব্যাংক আর এত শাখা মিলে সব মিলিয়ে 3 কোটির কিছু বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা গেছে। আর এর প্রায় 80% ঢাকা আর চট্টগ্রাম কেন্দ্রিক। এজেন্ট ব্যাংকিং কিছুটা ভিতরে ঢুকতে পারলেও সাধারণ মানুষের কাছে ব্যাংক এখন অস্বস্তির জায়গা। লুঙ্গি পরে ব্যাংকে যাওয়ার মতো স্বাভাবিক দৃশ্য আমাদের সমাজে বিরল। তার উপর ভাবুন, যে দেশের রাস্তাঘাট আর নিরাপত্তা নিয়ে মানুষের দুশ্চিন্তা, সেখানে কাগজের টাকা নিয়ে দূরের কোনো ব্যাংক শাখা যাওয়াটা কতটা ঝুঁকির। সাথে আছে সাক্ষরতা, আর্থিক শিক্ষার ঘাটতি। আর ব্যাংকের উপর ভরসার প্রশ্নটাও আছে। ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন 32.26%, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর একটা। সাধারণ মানুষের মনে ব্যাংকে টাকা রাখা নিয়ে প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক দেশ জুড়ে ছড়িয়ে থাকা মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে একটা বিকল্প পথে হাঁটে, যার নাম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। গত 15 বছরে প্রায় 28টা প্রতিষ্ঠানে এই সেবার অনুমতি পেয়েছে। এর মধ্যে এখন চালু আছে 13টা। প্রথম অনুমোদন পায় রকেট, এরপর বিকাশ, আর তৃতীয় বড় খেলোয়াড় হিসেবে আছে নগদ। ব্যাংক যেখানে 54 বছরে 3 কোটি মানুষে পৌঁছেছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মাত্র 1.5 দশকে পৌঁছে গেছে শহর থেকে গ্রামে 9 কোটির বেশি গ্রাহকের কাছে। এখন আসি চার্জের প্রশ্নে। সম্প্রতি প্রশ্ন উঠেছে, ক্যাশ আউটের চার্জ কি বেশি? এই নিয়ে হাইকোর্টের রুলও জারি হয়েছে। প্রথমে সংখ্যাটা দেখি। এক এক প্রতিষ্ঠানের চার্জ এক এক রকম। পদ্ধতিভেদে প্রতি হাজারে মোটামুটি 12 থেকে 16.5 টাকা পর্যন্ত কাটা হয়। আপনি 5,000 টাকা তুললেন, 70 থেকে 90 টাকার মতো চার্জ চলে গেল। রাগ হওয়াটাই স্বাভাবিক। অথচ এই চার্জের টাকাটা এক জায়গায় যায় না, ভাগ হয় অন্তত 5 ভাগে। নাম্বার 1, এজেন্ট। ক্যাশ আউট চার্জের অর্ধেকের বেশি টাকা তিনি পান। তিনি প্রতিদিন দোকানে লাখ টাকার ক্যাশ রাখেন। ডাকাতির ঝুঁকি, জাল নোটের ঝুঁকি, প্রতারণার ঝুঁকি সব তাকে নিতে হয়। এই কমিশন না থাকলে কেউ কিন্তু এই ঝুঁকি নিত না। নাম্বার 2, ডিস্ট্রিবিউটর। এজেন্টের কাছে ক্যাশ পৌঁছে দেয়া, লোকবল দিয়ে দোকানে দোকানে টাকা পৌঁছানো, ব্যাংকের সাথে হিসাব মিলানো, এই পুরো লজিস্টিক্সের জন্য তারাও কিন্তু একটা অংশ পায়। নাম্বার 3, মোবাইল নেটওয়ার্ক। বিশেষ করে টেলিকম কোম্পানিগুলোকে খরচ দিতে হয়, তাদের নেটওয়ার্ক ছাড়া এই পুরো ব্যবস্থাটাই অচল। নাম্বার 4, সরকার। সার্ভিস চার্জের উপরে ভ্যাট, এছাড়া কোম্পানির মুনাফার উপরে কর্পোরেট ট্যাক্স নেয়। এই ভ্যাট ট্যাক্সের টাকাতেই চলে সরকারি স্কুল, হাসপাতাল, রাস্তা, ভর্তুকি। কারণ আমাদের আরব দেশগুলোর মতো তেলের খনি নেই। জনগণের ট্যাক্সই রাষ্ট্রের প্রধান। নাম্বার 5, কোম্পানি নিজে টেকনোলজি, সার্ভার, সিকিউরিটি, কাস্টমার কেয়ার এইসব চালিয়ে যা থাকে। তার মানে মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো একাই পুরো চার্জটা পাচ্ছে। এটা একটা ভুল ধারণা। পুরো একটা ইকোসিস্টেম চলে এই টাকায়। তাহলে ব্যাংকের চার্জ এত কম কেন? এখানে অনেকে ব্যাংকের সাথে তুলনা টানেন। ব্যাংক থেকে টাকা তুলতে তো এমন চার্জ লাগে না, কিন্তু প্রশ্ন করা উচিত, ব্যাংক আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি আসলে একই সেবা দেয়? ব্যাংক আপনার পাড়ার দোকানে ক্যাশ পৌঁছে দেয় না, আপনাকেই যেতে হয় শাখায়, নির্দিষ্ট কর্মঘণ্টার মধ্যে লাইনে দাঁড়িয়ে। ব্যাংকের আয়ের মূল উৎস ভিন্ন। তারা আপনার জমানো টাকা ঋণ দিয়ে সুদ থেকে আয় করে, তাই টাকা তোলার উপর আলাদা চার্জ তাদের লাগে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চলে সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, অর্থাৎ সপ্তাহে 168 ঘন্টা। রাত 3টায় যদি আপনার মোবাইল রিচার্জ করতে হয়, হাসপাতালের জরুরি বিল দিতে হয়, বা কাউকে টাকা পাঠাতে হয়, কোনো ব্যাংক শাখা কি তখন আপনার পাশে থাকবে? একটা সেবা আপনার কাছে আসে, আরেকটা আপনাকে যেতে হয়। দুটোর খরচের কাঠামো এক হবে না, এটাই স্বাভাবিক। তাহলে কি চার্জ নিয়ে প্রশ্ন তোলা অন্যায়? না, এখানেই অন্য পক্ষের কথাটাও বলতে হবে। এই চার্জগুলো দিচ্ছি আমরা এমএফএস ইউজাররা, যার আয় কম, শতাংশ হিসেবে তার গায়ে লাগে সবচেয়ে বেশি। আর প্রতিবেশী ভারতে ইউপিআই দিয়ে টাকা পাঠানো ফ্রি, এই তুলনাটাও আসে। কিন্তু এখানে দুটো জিনিস আলাদা করতে হবে। ইউপিআই মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ডিজিটাল পেমেন্ট, যেখানে ক্যাশের কোনো লজিস্টিক্স নেই, এজেন্টের কমিশন নেই। অথচ আমাদের সমস্যাটা অন্য জায়গায়। আমরা ডিজিটালি টাকা পাই কিন্তু খরচ করি ক্যাশে। বাজার, রিক্সা, মুদি দোকান সব ক্যাশ, তাই বারবার ক্যাশ আউট করতে হয়। আর ক্যাশ আউট মানে ফিজিক্যাল ক্যাশের পুরো চেইন, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ঝুঁকি, খরচ। অনেকে বলেন বাংলা কিউআর সহ ডিজিটাল পেমেন্ট সরকার ভর্তুকি দিয়ে ফ্রি করে দিক। চাওয়াটা অযৌক্তিক না, কিন্তু ভর্তুকির টাকা আসে ট্যাক্স থেকে। এবার নিজেদের একটা প্রশ্ন করি, আমাদের বাড়ির পাশের আল্লাহর দান স্টোর, বিসমিল্লাহ স্টোর বা ভাই ভাই স্টোরের মতো ব্যবসাগুলো তাদের নিজেদের প্রকৃত আয়ের উপর কি নিয়মিত ট্যাক্স দেয়? যেসব দেশে ব্যবসাগুলো ঠিকঠাক ট্যাক্স দেয়, সেই রাজস্ব থেকে সরকার ডিজিটাল পেমেন্টে ভর্তুকি দেওয়ার সামর্থ্য পায়। আমাদের বিশাল জনসংখ্যার তুলনায় নিয়মিত আয়কর দেন খুব কম মানুষ। যে দেশে ট্যাক্সের ভিত্তি খুব দুর্বল, সেখানে সরকারের ভর্তুকি দেওয়ার সামর্থ্য কিন্তু খুব সীমিত। দেশের প্রতিটা ব্যবসা যদি ঠিকভাবে ট্যাক্স দিত, সরকারের রাজস্ব বাড়ত,
আর সেই টাকা ডিজিটাল পেমেন্টে ভর্তুকি দেওয়ার সুযোগও তৈরি হতো। হাইকোর্ট যে প্রশ্ন তুলেছে সেটা করা আসলে দরকার ছিল। তবে ক্যাশ আউট চার্জ কোনো ষড়যন্ত্র না, আবার এটা প্রশ্নের ঊর্ধ্ব না, এটা একটা সিস্টেমের খরচ। যে সিস্টেমে এজেন্ট আছে, ডিস্ট্রিবিউটর আছে, নেটওয়ার্ক আছে, ঝুঁকি আছে, ক্যাশ আছে। একটা সেবা শুধু একটা প্রতিষ্ঠান দিয়ে তৈরি হয় না, এর পিছনে থাকে পুরো একটা ইকোসিস্টেম। আর সেই ইকোসিস্টেমের প্রতিটা পক্ষের একটা ভূমিকা আছে, আর সেই ভূমিকার সাথে একটা খরচও জড়িত। চার্জ কমাতে শুধু কোম্পানিকে গালি দিলেই হবে না, দেশে আমাদের ক্যাশের উপর নির্ভরতাটাই কমাতে হবে। যেদিন থেকে আপনার পাড়ার চায়ের দোকানে কিউআর কোডে স্ক্যান করে আপনি বিল দিতে পারবেন, সেদিন থেকে ক্যাশ আউট চার্জ নিয়ে কিন্তু আমাদের কাউকে আর ভাবতে হবে না।